আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞানপিপাসু ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকলবাহ হিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আজকে পবিত্র জুমার নামাজের পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ গণিতের নতুন একটা বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি গুণ দরুদ সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি আকাই নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপরে। আমি আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত এখন আলোচনা করব ইনশাআল্লাহ। সে নতুন বিষয়টা হচ্ছে আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয়, দ্বিতীয় ক্লাসটা আমরা নিয়েছিলাম সূত্র প্রয়োগ করে প্রচুরক নির্ণয়। আমরা এখন তৃতীয় ক্লাসটা নিচ্ছি গাণিতিক গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। আমরা এই মদ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই তিনটা বিষয় আমি আপনাদের বলেছিলাম। এই তিনটা বিষয়ের উপর যে কোনো একটা বিষয় নিয়ে পরীক্ষার মধ্যে অবশ্যই 4 নম্বরের জন্য আসবে। আমি এটা আপনাদেরকে 100% আমি কমন দিয়েছিলাম। তাইলে এই তিনটা বিষয় আমরা তৃতীয় নম্বর বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আপনাদের সামনে আমি ক্লিয়ার করে সেই বিস্তারিত আলোচনাটা করব। তাহলে আমরা প্রথম মদ্যক নির্ণয় করার জন্য, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে ছকটা আমরা ব্যবহার করেছিলাম সেই ছকটার উপরে আমি মদ্যক নির্ণয় করব। সেই ছকটা আমি এখানে উঠিয়েছি। সেই ছকটা আমরা মদ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়ের জন্য যে ছক আমি ব্যবহার করেছিলাম সেই ছকের উপরেই আমরা গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব ইনশাআল্লাহ। তাহলে আমি ছকটা লিখেছি। সেই ছকের মধ্যে আমাদের এই শ্রেণীব্যাপ্তি ছিল, গণসংখ্যা ছিল, ক্রমযোজিত গণসংখ্যা ছিল। তাহলে আমাদের এখানে যেহেতু গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের ক্রমযোজিত সংখ্যা দরকার নাই, ওই জন্য আমরা ওই কলামটা লিখি নেই। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে গাণিতিক গড় নির্ণয় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের এরকম 5টি কলাম লাগবে। 1, 2, 3, 4, 5। কোন কলামে কি হবে সেই জিনিসটা আমি এখন আপনাদের সামনে ক্লিয়ার করব। প্রথম কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেটা আমাদের মদ্যক নির্ণয়ের ক্ষেত্রেও ছিল, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রেও ছিল। এরপর আমরা মধ্যমান, এই মধ্যমানটা একটু খেয়াল করেন আপনারা, আমি আপনাদের সামনে ক্লিয়ার করি। শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তি থেকে আমরা মধ্যমানটা বের করব। তাইলে এখানে 45 থেকে 49-এর মাঝামাঝি যে সংখ্যা সেটাকে বলা হয় মধ্যমান। এই মধ্যমানকে এক সাইড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মধ্যমান আমরা এভাবে বের করতে পারি। 45 যোগ 49 যোগ করার পর 2 দ্বারা ভাগ দিলে 47 বের হবে। না হয় আপনি মাঝামাঝি যে সংখ্যা 45 এবং 49-এর মাঝামাঝি যে সংখ্যা সেটাই হচ্ছে মধ্যমান। ওইভাবে যদি আপনার বের করতে আপনার সমস্যা হয় তাহলে আপনি করবেন যে দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ, 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 দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা মধ্যমান আমরা পেয়ে গেছি। তাইলে এখন আমরা বের করব এই মধ্যমানের ভিতর থেকে আমাদের একটা মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6টি কলাম। তাহলে এখান থেকে আমরা মাঝামাঝি যে কোনো একটা নিব। সেটা হইতে পারে তৃতীয় নাম্বার, সেটা হইতে পারে চতুর্থ কলাম, এটা হইতে পারে তৃতীয় কলাম, সেটা হইতে পারে চতুর্থ কলাম। তাহলে আমরা এই 2টা কলাম থেকে যে কোনো একটা কলামকে আমরা মধ্যবিন্দু হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে মধ্যবিন্দু চিহ্নিত করব যে এই মধ্যমানের মাঝামাঝি যে কোনো একটা মধ্যমানকে আমরা মধ্যবিন্দু হিসেবে চিহ্নিত করব। সেই মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের এখানে আমরা চিহ্নিত করেছি 62কে আমরা মধ্যবিন্দু হিসেবে আমরা চিহ্নিত করেছি। সেই মধ্যবিন্দুটা হচ্ছে 1। তাহলে এখন আমরা শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যমান বের করছি। মধ্যমানের ভিতর আমরা মধ্যবিন্দু বের করেছি, মধ্যবিন্দু নির্ণয়
করেছি। তাহলে গণসংখ্যা আমাদের ছক মদ্যক বের করার সময় যেই গণসংখ্যাগুলো ছিল সেগুলাই আছে, প্রচুরক বের করার সময় যে গণসংখ্যাগুলো ছিল ওগুলাই আছে, যেহেতু আমরা ছকটা একই ছক ব্যবহার করেছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে তাপবিচ্যুতি। এই তাপবিচ্যুতিটা বের করতে গিয়ে ছাত্রছাত্রীদের জন্য সমস্যা হয়ে যায়। আমি আপনাদের সামনে এই জিনিসটা একটু ক্লিয়ার করবো, তাপবিচ্যুতিটা কেমনে বের করে। তাহলে তাপবিচ্যুতি বের করার আমি একটা নিয়ম এখানে দেখিয়েছি, আপনাদের রাফ করে দেখিয়েছি। তাপবিচ্যুতিটা আমরা কেমনে বের করব। তাহলে প্রথম তাপবিচ্যুতি আমরা কেমনে বের করব, সেই সূত্রটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। সূত্রটা দেখেন, ইউআই মানে হচ্ছে তাপবিচ্যুতি xi মাইনাস a ডিভাইডেড বাই h। তাইলে আমরা প্রত্যেকটা তাপবিচ্যুতি এই সূত্রটা ফলো করে আমরা বের করব। তাহলে কেমনে বের করব, প্রথমটা কেমনে বের করব, প্রথম এখানে xi হচ্ছে কত 47, xi হচ্ছে 47, এর মান হচ্ছে আপনার 62। তাহলে এটা প্রতিটা ক্ষেত্রে এর মান এটাই বসবে। প্রতিটা তাপবিচ্যুতি আমরা বের করার সময় এই এর মানটা আমরা কি করব, ব্যবহার করব। তাহলে প্রথমটা হচ্ছে তাপবিচ্যুতি xi হচ্ছে 47, এর মান হচ্ছে 62, তাহলে h এর মান হচ্ছে 5। সেই জিনিসটা আমরা এখানে বসিয়েছি। তাহলে 47 বিয়োগ 62 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5। তাহলে বের করার পর তাহলে 62 থেকে 67 গেলে আর মাইনাস কত 15। কেন মাইনাস হয়েছে, এখানে মাইনাসের সংখ্যা বড় যে, তাহলে বিয়োগ করার পর আমরা 15 পেয়েছি। এই 15কে আমরা 5 দ্বারা যদি কি করি ভাগ করি, তাহলে আমরা কত পাই -3। 15কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি 3 × 5 = 15, তাহলে আমরা মাইনাস কত পাই, যেহেতু এখানে মাইনাস আছে ওই জন্য এখানে ভাগফলের ক্ষেত্রে কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে এই যে একটা আমরা যেভাবে বের করেছি আমরা তাপবিচ্যুতি, প্রতিটা তাপবিচ্যুতি এভাবে বের হবে। তাইলে এখানে একটা আপনার সিস্টেম আপনি নিজ থেকে কী করতে পারেন, প্রয়োগ করতে পারেন। তাইলে আমরা এখানে যেহেতু -3 পেয়েছি, এখান থেকে আমরা সিরিয়ালি জিনিসগুলো বসায় আসতে পারি। মাইনাসের সংখ্যা যেটা যত বেশি বড় সেটা তত বেশি ছোট। তাহলে আমরা এখানে যেহেতু -3 পেয়েছি, এর বড় হবে যে -2, এর বড় হবে যে -1, এর বড় 0, এর বড় 1, এর বড় 2। আমি জিনিসটা এখানে ধারাবাহিকভাবে লিখেছি, সংখ্যার ধারাবাহিক। তাহলে -3 হচ্ছে এখানে সবচেয়ে ছোট, এখানে -3 হচ্ছে সবচেয়ে, এই সিরিয়ালের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -3। তাহলে -3 যদি আমরা একটা বের করে পেয়ে যাই, এই -3 যদি আমরা একটা বের করে পেয়ে যাই, এরপরে -2 আমরা চোখ বন্ধ করে বসাই দিতে পারি, -1 চোখ বন্ধ করে বসাই দিতে পারি। এরপরে যেই মাঝামাঝি আমরা মধ্যবিন্দু ধরেছি, এখানে কি হবে 0 হবে। তাহলে এর পরটা কি হবে, 0-র পরে কত বড় 1, এরপরে 1-এর চেয়ে বড় কি 2। তাহলে এই সিরিয়ালটি, তাহলে আমরা তাপবিচ্যুতি একটা যদি আমরা বের করতে পারি, সবগুলা তাপবিচ্যুতি আমরা একই নিয়ম আমরা কি করতে পারবো, বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে তাপবিচ্যুতিটা কেমনে বের করব, সেই সূত্রটা আমি এখানে আপনাদের বের করার সিস্টেম দেখিয়েছি। যদি আপনার ওই রকম সিস্টেম আপনার মনে না থাকে, তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনি এই সূত্রটা প্রয়োগ করে সবগুলো মান আপনি ধারাবাহিকভাবে কি করতে পারেন, বের করতে পারেন। যদিও একটু সময় লাগবে আর কি, 4-5 মিনিট হয়তো আপনার অতিরিক্ত সময় লাগবে। তাহলে আমরা এখন তাপবিচ্যুতিগুলো পেয়ে গেছি। এরপর আমাদের আরেকটা কলাম আছে, সেটা হচ্ছে FI UI। FI মানে হচ্ছে গণসংখ্যা, UI মানে হচ্ছে তাপবিচ্যুতি। তাহলে এখানে FI UI মানে বোঝাচ্ছে দুটোটা গুণ, তাপবিচ্যুতি গুণ গণসংখ্যা, গণসংখ্যা গুণ তাপবিচ্যুতি, যেটাই বলি না কেন। তাহলে একটার সাথে এখানে গুণ করলে কি হয়, 3-কে 3, অর্থাৎ 3-কে 3। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস হবে। 3 × 2 = 6, মাইনাস আছে, মাইনাস হবে। যেহেতু মাইনাস এবং প্লাস চিহ্ন সহ কী হবে, গুণ হবে। 11-কে 11। এরপরে যেখানে আমরা মধ্যবিন্দু ধরেছি, এখানে পুরো মান সবগুলো কী হবে, 0 হবে গণসংখ্যা ছাড়া। এরপর আমরা 7-কে 7, 5 × 2 = 10। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এখানে FIU এর মধ্যে সংখ্যাগুলো দুভাগে ভাগ হয়েছে, সেটা হচ্ছে কতগুলো মাইনাসের সংখ্যা আর কতগুলো কি প্লাসের সংখ্যা। তাহলে মাইনাসেরগুলো আমরা একত্রিত করব, মাইনাসেরগুলো একত্রিত করে আমরা কি পেয়েছি, মাইনাসেরগুলো একত্রিত করে আমরা পেয়েছি -20, অর্থাৎ 20, আমরা 20 পেয়েছি। প্লাসেরগুলো একত্রিত করে আমরা কত পেয়েছি, 17 পেয়েছি। তাহলে এটা মাইনাসের সংখ্যা, এটা প্লাসের সংখ্যা। একটা আরেকটা থেকে বিয়োগ যাওয়ার পর, এখানে আমি ছোট্ট করে একটা রাফ করে বিয়োগ দেখিয়েছি, এটা রাফ কিন্তু এটা অঙ্কর অংশ নয়। তাহলে 17 থেকে
-20 যদি মাইনাস করি বিয়োগ করি আমরা -3 পাই আমরা। তাহলে এই 3টা হচ্ছে আমাদের FI UI সামেশন FI UI হচ্ছে -3। তাহলে আমাদের এই -3টা আমরা FI UI পেয়েছি। তাহলে এখন গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে আমরা কত পেয়েছি? 49 পেয়েছি। এই 49টা আমরা মধ্যক নির্ণয়ের সময়ও পেয়েছি, এই 49টা আমরা প্রচুরক নির্ণয়ের সময়ও পেয়েছি। যেহেতু আমাদের ছকটা হচ্ছে আগের, একটা ছকের উপর আমরা 3টা জিনিস বের করে দেখাচ্ছি। তাহলে আমাদের এখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা মূল অঙ্কতে চলে আসতেছি এখন। তাহলে এখানে এ সমান মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু এ সমান আমরা এখানে লিখেছি। সামেশন FI UI মানে -3 আমরা আগেই পেয়েছি, এই -3টা এখানে আমি লিখেছি। n সমান 49 আমি লিখেছি। h সমান হচ্ছে আমাদের এই শ্রেণী ব্যবধান 5, সেটা আমি লিখেছি। এই জিনিসগুলো লিখতে পারলে আপনার জন্য অঙ্কটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলেন, গাণিতিক পদ্ধতিতে গড় বলেন। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে মানগুলো বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এর মান আমরা বসিয়েছি, সামেশন FI UI এর মান আমরা বসিয়েছি, n এর মান আমরা বসিয়েছি, h এর মান আমরা বসিয়েছি, 62 আছেই। তাইলে এখন আমরা এই জিনিসটা উপরের সংখ্যা 3-এর সাথে গুণ করে দিব, 3 × 5 = 15, তাহলে মাইনাস হবে যেহেতু 3-এর সাথে কি আছে? মাইনাস চিহ্ন আছে। তাইলে এখন 15কে আমরা 49 দ্বারা ভাগ দিব, 49 দ্বারা ভাগ দেওয়ার পর আমরা কত পাই? 0.306 এই জিনিসটা পাই। এখন আমরা 62-র সাথে এই জিনিসটা আমরা যোগ করে দিলে যা পাবো 62.00306 আমাদের উত্তরটা হচ্ছে এটাই। তাহলে আমি আপনাদের সামনে যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই অঙ্কটা আমি আপনাদেরকে বুঝিয়েছি। আপনাদের কাজ থাকবে যখন বাসায় বেশি প্র্যাকটিস করা। যে 3টা জিনিস আমি আপনাদের করিয়েছি, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়, আমি আপনাদেরকে 100%-এর জায়গায় 200% কমন দিয়ে বলতে পারি এই 3টা বিষয়ের উপর যে কোনো একটা বিষয় আপনার ফাইনাল পরীক্ষা 2025 সালে অবশ্যই আসবে। সেই অবশ্যই আসার মানে আপনাদের উপর গ্যারান্টিটা আমি এখন 5 মাস আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের কাজ থাকবে যে সেই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করা, যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করা। তাইলে বেশি যে ছাত্রটা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তার জন্য অঙ্কগুলা তত বেশি সহজ হবে। একটা কথা আছে, ইংলিশ পড়ো অঙ্ক কষো, একটা কথা আছে, অঙ্ক আপনার কষতেই হবে, যত কষবেন অঙ্কটা আপনার তত আয়ত্তে চলে আসবে। সবাই ভালোভাবে অঙ্কগুলা নিয়ে রিসার্চ করার জন্য অনুরোধ জানিয়ে, বেশি করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের আগামীর পরীক্ষার প্রস্তুতিটা ভালো হওয়ার আশা ব্যক্ত করে আমার জন্য দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।